Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো SLSTর নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডেট নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আলোচনা করব। তার সঙ্গে গতকাল আমার একটি ভিডিওতে ভুল তথ্য দেওয়া হয়েছিল, কি সেই ভুল তথ্য এবং তার আসল তথ্যটা কি, কেন এই ভুল হলো, সেই ত্রুটি মার্জনা এবং সংশোধন এবং ক্ষমা প্রার্থী সেই নিয়েও আজকে কথা বলবো। এবং এসএসসি হাইকোর্টে একটি আবেদন করলো, যেটাতে এসএসসির পুরো প্রসেসটা পিছিয়ে যাওয়ার জন্য তার দুটো দিক রয়েছে, একটা ভালো দিক এবং খারাপ দিক। সেই দিকগুলো কি এবং ইন্টারভিউ কবে হতে চলেছে এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আজকে আমি ক্ষমা প্রার্থী, কারণ গতকাল যে তাড়াহুড়োর মধ্য দিয়ে একটা বড় ভুল হয়ে গেছে। যে নবম দশমের ভেরিফিকেশনের যে অ্যাকাডেমিক স্কোর নিয়ে যে কথাটি বলেছিলাম, সেই কথাটা কিন্তু মানে আপার প্রাইমারির ক্ষেত্রে আসলে বেশ দুদিন ধরে এই ভেরিফিকেশান নিয়ে তোমরা এতটাই উদ্বিগ্ন, এতটাই দুশ্চিন্তা এবং ভয় ভীতি থেকে বারবার খুব তীব্রভাবে আবেদন বা বিভিন্ন রকমের যে কমেন্টস আর ইমিডিয়েট জানান, অমুক করুন, এটা বলুন, সেটা বলুন, যার ফলে তাড়াহুড়োর মধ্যে আমি একটু দেখতে গিয়ে ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে যে অ্যাকাডেমিক স্কোরটা কিন্তু তিনটের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। অর্থাৎ তুমি পাস কোর্সে যেটা তোমার বেশি রয়েছে, পাস কোর্সে শুধু দিতে পারো, বা শুধু অনার্সের মার্কস দিতে পারো, বা পাস অনার্স মিলে তোমার যদি 60% বা অ্যাবাভ বা যেটাই ক্ষেত্রে বেশি মার্কস হচ্ছে সেটা তুমি দিয়েছো, সেটাই তোমার ভেরিফিকেশান হবে। অর্থাৎ তুমি যে নাম্বারটাই পুট করে থাকক না কেন, সেটাই তোমার কিন্তু ভেরিফিকেশান হবে। তো সেই নোটিফিকেশানটা আমার মানে তোমাদেরই মধ্যে দু একজন আমাকে মেল করে জানিয়েছে এবং পুরো ব্যাপারটা পাঠিয়েছে, এবং আমি দেখে পুরো ব্যাপারটা, এবং এর জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। কারণ এত দুশ্চিন্তার মধ্যে আরেকটা ডাউট হয়ে যাওয়া কিন্তু অনেকের মধ্যে আরও দুশ্চিন্তাটা বাড়িয়ে দেয়। তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। এসএসসি গতকাল একটা হাইকোর্টে আবেদন করেছে যে তারা এই তাদের মোট মানে কর্মী রয়েছে মাত্র 35 জন। সেই 35 জনের মধ্যে 24 জনকে ভোটের যে ডিউটিতে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই ইন্টারভিউ প্রক্রিয়ার যে অফিসিয়াল কাজগুলো করেন তারা, সেই কাজগুলো কিন্তু ডিলে হয়ে যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 31শে আগস্টের মধ্যে বেঁধে দিয়েছে সময়সীমা, তার মধ্যে নিয়োগ করতে পারবেন না, সরাসরি জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টকে। দেখো, এর দুটো দিক অনেকে বিভিন্নভাবে বলতে পারেন, কিন্তু আমার মতে দুটো দিক আছে। একটা ভালো দিক, আগে ভালো দিকটা বলিনি। দেখো, এসএসসি তাহলে তার মানে চাইছে যে 31শে আগস্টের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট করতে, সেই জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নাহলে চুপচাপ বসে থাকতো, বলতো ভোটে তো নিয়েছে, জানাতো যখনই সুপ্রিম কোর্ট বলতো যে এত হলো না কেন। কিন্তু তা না করে তারা কিন্তু হাইকোর্টকে জানিয়ে দিল, এবং হাইকোর্ট হয়তো এইটা দেখে, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ দেখে হয়তো ভোট কর্মী থেকে তাদের আলাদা করে দিতে পারে। যদি ভোট কর্মী থেকে হাইকোর্ট তাদের আলাদা করে দেয়, তাহলে ইলেকশন কমিশন তাদের আর ভোটের ডিউটি দেবে না। তার মানে 31শে আগস্টের মধ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হবে বলে এটা দাবি করতেই পারে সবাই, বা আশা করতেই পারে। তাহলে এটা এত ভালো দিক, এসএসসি ভালো কাজই করেছে। কিন্তু আরেকটা দিক আছে, এসএসসি ঘুরপথে কি চাইছে যে হাইকোর্টকে জানিয়ে দিয়ে যে আমি কিন্তু 31শে আগস্টের মধ্যে করতে পারবো না, বা আমার করার ইচ্ছে নেই। কারণ এটা জানিয়ে রাখা মানে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন দাবি করবে, তখন কিন্তু তারা জানিয়ে দেবে যে এই সমস্যা হয়েছিল, আমরা হাইকোর্টকে জানিয়েছিলাম কিন্তু কোনো সুরাহা হয়নি, তাই কিন্তু আমরা পারিনি। অর্থাৎ আমাদের আরও ডিলে করতে হবে, প্রসেসটাকে লেন্দি করতে হবে। এটাও একটা দিক হতে পারে। তো যাই হোক না কেন, সেটা সময় বলবে কোন দিক। এবার আসি, এই যে ভেরিফিকেশান নিয়ে নানা রকম ডাউট, সন্দেহ বা দুশ্চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে কি ক্যান্সেল হয়ে যাবে। প্রথমেই বলে দিই, ফ্রড কেস ছাড়া, কোনো ফ্রড কেস ছাড়া কারোর ক্যান্ডিডেচার বাতিল হবে না। যেমন একাদশ, দ্বাদশে ধরা পড়েছিল কিছু ফ্রড কেস। কিসে ফ্রড কেস? তার অ্যাকচুয়াল বয়স পেরিয়ে গেছে কিন্তু সে বয়স কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বাদ যাবে। কিসে বাদ গেছিল না, তার এক্সপিরিয়েন্সে 10 নাম্বার সে অ্যাড হয়ে লিস্টে চলে এসেছিল, কিন্তু দেখা গেল সে কোনো প্রাইভেট স্কুলের টিচার, সে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, তার ফলে বাদ গেল। এইগুলোকে বলছে ফ্রড কেস। হ্যাঁ, তো ইচ্ছে করে কেউ বা অনিচ্ছাকৃতভাবে যেও কিছু এমন একটা ইনফরমেশন বা তথ্য দিয়েছে যে তথ্যটা ফ্রড বলে বিবেচিত হচ্ছে, তাহলে কিন্তু তার বাদ যাবে। নাহলে ছোটোখাটো কোনো কিছু
ভুল থাকলে কিন্তু বাদ যাবে না। যেমন দেখো এনসিটিএ সার্টিফিকেট নিয়ে অনেকের সমস্যা হচ্ছে, বিভিন্ন জোনে বিভিন্ন রকম সমস্যা করছে। আবার একই জোনে, যেমন বর্ধমান জোনে গতকাল বিভিন্ন টেবিলে বিভিন্নভাবে এনসিটিএর সার্টিফিকেট চাওয়া হয়েছে। কোথাও ফোর্স করা হয়েছে, কোথাও যে যেটা দিয়েছে সেটাই নিয়ে নিয়েছে, একটাও কথা বলেনি, খুব কুল্লি হয়েছে, এরকম হচ্ছে। তো এরকমটা হবে কেন? একটা বোর্ডের বা একটা কমিশনের আন্ডারে একই রুলস থাকা উচিত, যে যে যা দিচ্ছে সেটা নিয়ে নাও, তোমরা তোমার ভেরিফিকেশান করবে, তোমরা তোমার দেখবে। ভেরিফিকেশান করার তো আমার দায়িত্ব নয়, ভেরিফিকেশান করার দায়িত্ব এসএসসি। সে ভেরিফিকেশানের জন্য ডেকেছে, আমার যা যা কাছে ডকুমেন্টস আছে আমি দিয়ে দিলাম, সে তার ভেরিফিকেশান করে দেখবে কোনগুলো ফ্রড কোনগুলো ঠিক। কিন্তু সে তার কাজ কমানোর জন্য এনসিটিএর সার্টিফিকেট, অ্যাপ্রুভাল সার্টিফিকেট চাইছে। অর্থাৎ তুমি যে কলেজ থেকে বিএড করে জমা দিলে সার্টিফিকেটটি বা মার্কশিটটা, সেটা ফ্রড কিনা সে এনকোয়ারি করবে, এবং সে কথা লেখাও আছে। সে কথা মানে যে নোটিফিকেশানে লেখা আছে যে রিজিওনাল কমিশন ভেরিফাই করে দেখবে, দরকার হলে ইস্যুইং অথরিটির কাছ থেকে তারা ইনফরমেশান নিয়ে তথ্য যাচাই করে তারপরে তোমার ইন্টারভিউ লিস্ট হবে। সে কথা গতকালও বলেছিলাম। তাহলে সে এনসিটিএ সার্টিফিকেট, এটা কোনো ম্যান্ডেটরি সার্টিফিকেট নয়, এটা একটা অ্যাডিশনাল সার্টিফিকেট, সে তার কাজ কমানোর জন্য চাইছে। তাই তোমার কাছে যেই সার্টিফিকেট থাকুক না কেন সেটাই জমা দেবে, সে তার ভেরিফাই করে দেখবে এটা ফ্রড না জালি। যদি ফ্রড না হয়, যদি ঠিক হয়, সে মানে তোমার সাইন বা সিগনেচার বা সিল থাকুক বা না থাকুক, সে যদি ভেরিফাই করে দেখে যে হ্যাঁ এ অমুক সালে অ্যাপ্রুভাল ছিল, অমুক সালে এই ব্যক্তি পাস করেছে এত পার্সেন্টেজ নাম্বার পেয়ে, এটা কোনো ফ্রড নয়, তাহলে বাতিল হওয়ার কোনো প্রশ্ন নয়। কারণ একজন ক্যান্ডিডেটকে বাতিল করা অত সহজ নয়, কারণ যে বিভিন্ন কোর্ট কেসে সে কিন্তু পুরো প্রসেসটা আটকে যাবে। এসএসসির কিন্তু এটার কিন্তু বড় ব্যাপার রয়েছে, কারণ অতি সহজে কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। এইবার দেখো এনসিটিএ সার্টিফিকেট নিয়ে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড করেছো তাদের কোনো ঝামেলা হচ্ছে না। যা দিচ্ছে সার্টিফিকেট মানে কম্পিউটার থেকে বার করে যে অনলাইন যে এনসিটিএ অ্যাপ্রুভাল কপি সেটাই দিয়ে দিচ্ছে, সেটাই নিয়ে নিচ্ছে। কিন্তু যারা আদার স্টেট থেকে করেছে তাদের ক্ষেত্রে বলছে সেম ইয়ার আছে কিনা দেখাও, তাদের ক্ষেত্রে বলছে সাইন অ্যান্ড সিগনেচার আছে কিনা দেখাও। তো এইগুলো যাদের নেই তারা কিন্তু এর মধ্যে করিয়ে নিলে ভালো হয় আমার মতে। তার কারণ তোমরা বিভিন্ন কোশ্চেন থেকে এড়াতে পারবে। তোমার যদি না করানোর কোনো মানে প্রভিশন নাই, তাহলে তুমি করবে না, যা আছে সেটাই জমা দেবে, তাতে ক্যান্সেল হবে না। কিন্তু বলে দিচ্ছি আবার, এতে ক্যান্সেল হয়ে যাবে না, সেইটা নিয়ে তারা ডকুমেন্টস জমা নিয়ে নেবে, কিন্তু ক্যান্সেল হবে না। কারণ এনসিটিএ অ্যাপ্রুভাল দিয়েছে কিনা তার ভেরিফাই করার দায়িত্ব এসএসসি, তোমার নয়। এবার আসি, দেখো সেম ইয়ারের নেই, অনেকের সেম ইয়ারে নেই, সেটাও সেম ইয়ারে নেই তো কী হলো, এনসিটি তো প্রতি বছর সেম ইয়ার করে দিচ্ছে না, তাই যে যখন যেটা দিয়েছে তো সেই ইয়ারে রয়েছে। এবার সেটা সেম অ্যাপ্রুভাল তোমার ইয়ারে আছে কিনা তুমি কি করবে, সেই মানে কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে প্রিন্সিপালের একটা প্যাডে লিখে আনবে যে এই ইয়ারে আমাদের এই কলেজ অ্যাপ্রুভাল ছিল, ব্যাস দিলে কাজ হয়ে গেল। এবার আর একটা প্রশ্ন, কিছু কিছু জায়গায় বোথ সাইড জেরক্স চাইছে, কিছু কিছু জায়গায় চাইছেই না, অদ্ভুত ব্যাপার, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম। তো যেখানে বোথ সাইড জেরক্স চাইছে সেটা সার্টিফিকেটের নয়, সেটা মার্কশিটের। কোন মার্কশিট? গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির মার্কশিট। কিছু ইউনিভার্সিটি কী করেছে না, তাদের যে পার্সেন্টেজ অফ মার্ক বা গ্রেড বা সিজিপিএ যে এগুলো থাকে সেগুলো পেছনের পেজে দেওয়া আছে হিসেবটা, সেই হিসেবটা তারা দেখতে চাইছে বা বোঝার জন্য, ক্যালকুলেশন করার জন্য তারা বোথ সাইড চাইছে সেই মার্কশিটগুলো। যাদের ক্ষেত্রে পেছনের পেজে কিছুই নাই তারা বোথ সাইড জেরক্স করার প্রশ্নই ওঠে না। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আরও একটা খবর শুনলাম, একাদশ দ্বাদশের কিছু শিক্ষক ভেরিফিকেশানে গিয়েছিল। সে তো যাবেন, তার লিস্টে নাম রয়েছে, সে ভেরিফিকেশানে যাবে, কারণ একাদশ দ্বাদশে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পায়নি, কিছু জন রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন, তারা হয়তো যাবেন না, বা যারা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে তারা হয়তো ইন্টারভিউতে যাবেন না। এখন হয়তো যাচ্ছেন, ইন্টারভিউতে যাবেন না, এটা বোঝাই যায়, কারণ ততদিনে তারা জয়েন করে যাবেন, তখন ইন্টারভিউতে যাওয়ার প্রশ্নই ওঠে না। একাদশ দ্বাদশ ছেড়ে নবম দশমের ইন্টারভিউতে যাবেন কেন, জয়েন করে গেলে। তো সেই কাজটা তো এসএসসি আগেই করাতে চাইছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে 300 মার্কস নিয়ে, অর্থাৎ নোটিফিকেশানে যে লেখা আছে গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে 300 মার্কস তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টে থাকতেই হবে মিনিমাম 300 মার্কস। এটা যারা নয় সিলেবাসে পরীক্ষা দিচ্ছে সেমিস্টারে সেটা 200 মার্কস করে রয়েছে, কিন্তু পুরো ব্যাপারটা করে যা দাঁড়ায় সেটা কিন্তু সেই 300ই হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তো 200 করে এরকম ব্যাপারগুলো দাঁড়াচ্ছে। তো সেই ব্যাপারটা অনেকের কাছে ডাউট রয়েছে, তারা ও ব্যাপারগুলো জানেন না, বা আমরাও সেই ব্যাপারগুলো নতুন সিলেবাসের মার্কশিটগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারি না কী ব্যাপারগুলো রয়েছে। তাই সেক্ষেত্রে তারা কিন্তু কিছু কিছু জায়গায় এই সকল প্রশ্ন করছেন। তো সেক্ষেত্রে তুমি এইটাকে অ্যাভয়েড করতে চাইলে তুমি সেই কলেজ বা ইউনিভার্সিটির প্রিন্সিপালের কাছ থেকে একটা প্যাডে লিখে আনবে যে এইটা কিন্তু সেই আমাদের এটাকে ফুলফিল করছে, এটার কোনো সমস্যা নেই। বা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে তাদের তো এইসব করার প্রশ্নই নেই, কারণ গ্র্যাজুয়েশনে না থাকলেও পোস্ট গ্র্যাজুয়েশন যারা করেছে তাদের তো 300 মার্কস অটোমেটিকই রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুই জিজ্ঞেস করছে না, কিছুই দরকার হচ্ছে না। তাই এই সমস্যাটাও মিনিমাল সমস্যা, এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। এবার কারোর বয়স বেশির কথা যে বললাম, কেউ বয়স ভুল দিয়ে দিয়েছে, ডেট অফ বার্থ ভুল দিয়েছে, তার কি ক্যান্সেল হবে? একদমই ক্যান্সেল হবে না। হ্যাঁ, কার ক্ষেত্রে ক্যান্সেল হবে? তার ডেট অফ বার্থ এমন দিয়েছে, তার জেনারেল ক্যান্ডিডেট কিন্তু তার বয়স 40 পেরিয়ে যাচ্ছে, তখন সে ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তোমার ডেট অফ বার্থ তুমি দিয়েছো সেটাতে তোমার বয়স হচ্ছে 35, কিন্তু হিসেবে অনুযায়ী অরিজিনালি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাতে হচ্ছে 38, তুমি 40-র নিচে রয়েছো, তোমার কোনো প্রবলেম হচ্ছে না। তো এরকম ভুলগুলো, এইগুলোকে মাইনর ভুল বলা হচ্ছে, এগুলোতে কোনো প্রবলেম হবে না। তুমি মার্কস ভুল দিয়েছো, মার্কস এন্ট্রি তোমার ভুল রয়েছে, সেই মার্কস এন্ট্রি তোমার 62% হওয়ার কথা, তুমি 65% দিয়ে দিয়েছো, তাতেও তোমার ভুল হবে না, কারণ 60% অ্যাবাভ থাকলে তুমি সেই 10-এ 10 পাচ্ছ। কিন্তু তুমি এমন মার্কস দিয়েছো, তুমি 60% দিয়ে দিয়েছো, কিন্তু তোমার হিসেব করে দেখা যাচ্ছে 59% হচ্ছে, তাতেও কি তোমার ক্যান্সেল হয়ে যাবে? না, ক্যান্সেল হবে না, তাতে তোমার 2 মার্কস কমবে। সেই 2 মার্কস অর্থাৎ তুমি 10 পাচ্ছিলে, এবার 8 পাবে, 59 বা 8 হয়ে গেলে। তুমি যখন 8 পাচ্ছ তখন তোমার সেই যে মার্কস হচ্ছে টোটাল মার্কস, প্রিলিমিনারি মেরিট স্কোর, সেই স্কোরটা যদি কাট অফ অতিক্রম করে তাহলে তুমি লিস্টের মধ্যে থেকে যাচ্ছ, যদি অতিক্রম না করে তাহলে তুমি লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছ, হয়তো ওয়েটিং লিস্টে থেকে যাবে, এখন হয়তো নেই, পরে ওয়েটিং লিস্টে থাকবে। তো এটা নিয়ে ক্যান্সেল হবে না, শুধু র্যাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাই আবার বলছি, এই সকল ভুলগুলোতে এনসিটি সার্টিফিকেট, কারোর পদবি ভুল রয়েছে, কারো বিয়ের পর পদবি চেঞ্জ হয়েছে, অনেকেই প্রশ্ন করেছো। দেখো, এই সকল কেসে তোমরা একটা এফিডেভিট করে নেবে, একটা কোর্টে যাবে, 500-600 টাকা খরচা হবে, একটা এফিডেভিট করে নেবে, 2-3 ঘন্টার মধ্যে একটা এফিডেভিট হয়ে যাবে, সেই এফিডেভিটটা প্রডিউস করে দেবে, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এই রকম নামের ক্ষেত্রে ভুল, বাবার নাম ভুল, বা পদবি চেঞ্জ হয়েছে এইরকম, বা আধার কার্ডে ভুল আছে, বা অমুক কার্ডে ভুল আছে, অমুক জায়গায় ভুল রয়েছে, সেই ভুলগুলোকে কারেকশান করার জন্য একটা এফিডেভিট করবে, সেটা একদিনেই হবে, এবং সেই এফিডেভিটটা প্রডিউস করে দিলে ব্যাস, তোমার কোনো আর সমস্যা হবে না। তাই এই বলবো যে এই সমস্ত যে অ্যাডিশনাল সার্টিফিকেটগুলো চাওয়া হচ্ছে বা বিভিন্ন যে জিনিসগুলো দেখা হচ্ছে, এগুলোতে কোনো ফর্ম কারোর ক্যান্সেল হবে না ক্যান্ডিডেটের, শুধু এগুলো ভেরিফিকেশান হচ্ছে, ভেরিফিকেশানে তুমি কারেক্ট কিনা সেটা দেখা হবে। ফ্রড কেস ধরা পড়লে, যেগুলো বললাম এক্সাম্পল দিয়ে, সেগুলো ধরা পড়লে তোমার ক্যান্ডিডেচার বাতিল হতে পারে, বা তোমার র্যাঙ্ক চেঞ্জ হয়ে যেতে পারে, তুমি ওয়েটিং লিস্টে চলে যেতে পারো, বা আরও তার পেছনে চলে যেতে পারো, বা পুরো ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বিচ্যুতি হয়ে যেতে পারো, কিন্তু নাহলে কিন্তু কোনো কিছু সমস্যা হওয়ার কথা নয়। তাই এই নিয়ে তোমরা অতিরিক্ত দুশ্চিন্তা করো না, ওই দুশ্চিন্তা ভয় তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনটাকে কমিয়ে দেবে। ইন্টারভিউ প্রিপারেশন একটা বড় জায়গা, যেখানে একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখেছিলে যারা ইন্টারভিউতে বেশি মার্কস পেয়েছিল তারা কিন্তু প্রথম সারিতে চলে গেছিলো। তাই এই জায়গাটাকে তোমাকে ফোকাস রাখতে হবে, ভেরিফিকেশান নিয়ে কিন্তু বেশি ফোকাস রাখার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে যা ডকুমেন্টস আছে সবগুলো ঠিকঠাক করে আছে, দেখে নিয়ে তুমি কিন্তু প্রডিউস করবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।